কারাগারে বসে তারা ষড়যন্ত্র করছে। পলক কারাগার থেকে চিরকুট পাঠিয়েছে, সালমান এফ রহমান কারাগার থেকে তার নেতাকর্মীদের ডাইরেকশন দিচ্ছেন বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য। তাহলে বুঝতে হবে এই কারাগার পুলিশ বাহিনীর মধ্যে এখনো হাসিনার দোসররা বসা। তাদের প্রত্যক্ষ মদত ছাড়া, যোগ সাজস ছাড়া কারাগারে বসে কোনো আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর এরকম ষড়যন্ত্র করতে পারে না। পরশ ভাসানী যেভাবে বক্তব্য রাখলেন, মোটা দাগে উনি শেখ হাসিনার জিহুব্বাকে দোষ দিলেন, যে শেখ হাসিনার জিহুব্বার কারণে বা তার যে অতি কথন বা অতি কথা, সে কারণেই মূলত এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে বিচারের কথা আমরা বলছি ঠিক, কিন্তু একই সাথে এটাও বলা দরকার, শেখ হাসিনার বিগত 17 বছরের যে দুঃশাসন, জনগণের উপরে যে নির্যাতন, যে জুলুম, এবং তিনি যে অপরাধে অপরাধী, ঠিক একই অপরাধে অপরাধী হচ্ছেন আজকের এই জাতীয় পার্টি এবং পরশ ভাসানী তারা। কারণ তারা যদি এরকম বিনা ভোটের একটা নির্বাচনে অংশগ্রহণ না করতেন, এরকম বিনা ভোটে নির্বাচনকে বৈধতা না দিতেন, এরকম একটা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিরুদ্ধে না দাঁড়াতেন, তাহলে হয়তো বা হাসিনার এরকম যে একটা ফ্যাসিস্ট চরিত্র, এটা এতটা ভয়ঙ্কর নাও হতে পারতেন। সেই জায়গায় উনাদের বলা উচিত যে হাসিনার সাথে আমাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, তারাও সমান অপরাধী। কিন্তু আজকে তারা এখানে কথা বলছেন, আমার তো মানে অত্যন্ত মানে আমি কি বলবো, যে উনাদের দুঃসাহস কিভাবে হয় যে উনারা প্রধান উপদেষ্টার মিটিং এ যেতে চান। হাউ ডেয়ার ইউ! আপনি বিগত 17 বছরে ফ্যাসিবাদের দালাল ছিলেন, খুনি হাসিনার দোসর ছিলেন, হাসিনাকে নগ্নভাবে সমর্থন দিয়ে তাকে স্বৈরাচার বানিয়েছেন, তাকে এরকম মানে ওই হিটলারের মতো একটা মানে বড় মাপের ফ্যাসিস্ট বানিয়েছেন। আর এখন যখন আমরা এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে এরকম একটা দানবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলেন, উচ্ছেদ করলেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হলো, আর এরকম ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এসে আপনি এখন বলছেন আমরা কেন বৈঠকে নাই? আপনি বৈঠকে কেন থাকবেন? কি যোগ্যতা আছে আপনার বৈঠকে যাওয়ার? আপনাকে কেন এই বৈঠকে ডাকা হবে? আর আপনার জাতীয় ঐক্যের কথা বলছেন, আপনার জাতীয় ঐক্যের কে? বরং এই বাংলাদেশকে বিভক্ত করার পিছনে সবচাইতে বেশি দায়ী আপনারা, যারা এই হাসিনাকে সমর্থন দিয়ে বিগত 17টি বছর হাসিনার এই অবৈধ নির্বাচনগুলোকে আপনারা অ্যাকসেপ্টেন্স দিয়েছেন। এই জায়গায় সবচেয়ে বড় মুনাফেকের পরিচয় দিয়েছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টিকে আওয়ামী লীগের আগে বিচারের কাঠ করে দাঁড় করানো উচিত। তাদের কারণেই মূলত হাসিনা এরকম তিনটা বিনা ভোটের নির্বাচন করে জনগণের উপরে জাতা করে জনগণকে পিষ্ট করে মেরেছে বিগত 15 বছর ধরে। আর সেই জাতীয় পার্টি যদি আজকে বলে যে আমাদেরকে কেন ডাকা হচ্ছে না, এটা অবিচার, অন্যায়, অবিচার তারা 17 বছর ধরে জনগণের সাথে করেছে, অন্যায় করেছে। আর এখন তারা এসে ন্যায় বিচার চাই। আপনার জন্য কিসের ন্যায় বিচার? বরং আপনার জন্য ন্যায় বিচার একটাই, সেটা হচ্ছে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং জনসমক্ষে আপনাদের বিচার করা। এটাই আপনাদের জন্য ন্যায় বিচার। এর বাইরে হুম। আপনাদের জন্য আর কোনো ন্যায় বিচার নেই। আপনি কি সরাসরি আপনার এখন যারা যারা সহ আলোচক তাদের বিচার চাচ্ছেন এরকম ভাবে যে বলছেন? হ্যাঁ, আমি আহ ন্যায় বিচার চাই। তাদের ন্যায় বিচার, আমি এটাও বলছি তাদের মানে জন্য পরশ ন্যায় বিচার ভাসানীর হচ্ছে পরশ ভাসানীর তাদেরকে বিচারও বিচারের চাচ্ছেন? কাঠগড়ায় দাঁড় করানো। পরশ ভাসানীর তাদের বিচারও চাচ্ছেন? আর অবশ্যই মাহমুদুর রহমান? আচ্ছা। আমি তো এখানে ব্যক্তির বিচার চাচ্ছি না, আমি বলছি যারা বিগত আচ্ছা। অবৈধ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে, অবৈধ হাসিনাকে সহযোগিতা করেছে, তার পাশে দাঁড়িয়েছে, তাকে বৈধতা দিয়েছে, এরা প্রত্যেকেই জনগণের সাথে বেইমানি করেছে, এরা প্রত্যেকে অপরাধী, এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এখন কারা কারা দিয়েছে এটা তো পরিষ্কার। পরশ ভাসানী নিজেও বিগত নির্বাচনে একজন ক্যান্ডিডেট, নিজে নির্বাচন করেছেন। আমি উনাকে নির্বাচনের আগে বারবার জিজ্ঞেস করেছিলাম আপনি কেন, কি কারণে এই নির্বাচনে অংশগ্রহণ করলেন? তার উত্তর আপনার এই লাইভে অসংখ্য বার আছে। তিনি কোনো প্রতি উত্তর দিতে পারেন নাই। তিনি গাঁজাখড়ি আজগবি উত্তর দিয়ে মনে করেছিলেন যে হাসিনা হয়তো আমৃত্যু ক্ষমতায় থাকবে, আমরা যদি কোনো ফাঁক ফকর দিয়ে একবার এমপি হয়ে যেতে পারি। কিন্তু তাদের সেই আশায় ঘুরে বালি। ছাত্র জনতা যখন হাসিনাকে বিতাড়িত করেছে, তারা এখন বিপ্লবের পক্ষের শক্তি সাজার চেষ্টা করছে। নিজেরা হুম। বিপ্লবের পক্ষের শক্তি সেজে প্রধান উপদেষ্টার মিটিং এ যেতে চাই, তারা বৃহত্তর ঐক্য করতে চাই, তাদের নিয়ে ঐক্য হোক, এটা তারা চাই। চিন্তা করে দেখেন, বিগত 17 বছর তারা বিভক্তির রাজনীতি করেছে, হাসিনাকে নগ্নভাবে সমর্থন দিয়েছে, বাংলাদেশকে একটা ফ্যাসিস্টের জাতা করে পিষ্ট করে জনগণকে মেরেছে। তারা এখন বিপ্লবের শক্তি, বিপ্লবের পক্ষের শক্তি সাজার ভান ধরেছে। সুতরাং তাদের এই ভান ভেঙে দিয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনি যে ন্যায় বিচারের কথা বলছেন, হ্যাঁ, আমি ফারুক হাসান বা আমরা সব সময় ন্যায় বিচারের পক্ষে। ইভেন আমার যে শত্রু, তারও আমি ন্যায় বিচার চাই। তবে সেই ন্যায় বিচার এবার সঠিকভাবে ন্যায়ের পক্ষে হতে হবে। আজকে যদি জাতীয় পার্টির ন্যায় বিচার হয়, তারাও বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এবং তাদের যে শাস্তি, সেই শাস্তি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন কি শাস্তি হবে তাদের। হুম। এবং বিগত
প্রত্যেকটি নির্বাচনই, মানে অবৈধ যে নির্বাচন 3টি হয়েছে, এই নির্বাচনগুলোতে যারা অংশগ্রহণ করেছে এদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত এবং করতেই হবে। না করলে জনগণের সাথে আমরা এক প্রকারের প্রতারণা করব। কারণ আমরা তো জনগণকে কমিটমেন্ট করেছি গণহত্যার বিচার হবে, গণশত্রুদের বিচার হবে, হাসিনার দোসরদের বিচার হবে। এখন হাসিনার দোসর কারা? হাসিনার দোসর তো তারাই যারা বিগত 17 বছর হাসিনাকে নগ্নভাবে সমর্থন দিয়েছে। তারাই হাসিনার দোসর, তারাই ফ্যাসিবাদের দোসর। সুতরাং এদের বিচার না করলে জনগণ ক্ষমা করবে না আমাদের। এখানে পরশ ভাসানী এসে গণহত্যার বিচার চাচ্ছেন, অথচ তিনি নিজেই গণহত্যার দোসর, গণহত্যার সহযোগী, সমর্থনকারী। তার উচিত তার নিজের বিচার আগে জনগণের সামনে চাওয়া, যে আমার বিচার হোক। জাতীয় পার্টির উচিত নিজেদের বিচার জনগণের সামনে মানে তুলে ধরা, যে আমাদের বিচার আগে করা দরকার। তবেই জনগণ হয়তো যদি ক্ষমা তাদের বিচার করে তো আপনি তবে সেটা তাদের করবে। বিচার করার কথা বলছেন যে তারা চাক, যাদেরকে ধরেছেন, যারা মূল, হ্যাঁ, যাদেরকে এখন সেই টার্গেট জায়গায় আসছি, করে এই আপনারা আছেন, সরকারের তাদের অনেক কতটুকু দুর্বলতা আপনি আছে। বিচার সম্মুখীন করতে পারলেন? হ্যাঁ, তারা তো বিচার সম্মুখীন এখন করতে আসুন, পারেননি, এখন বরং এখন তারা পাল্টা এখন আবারও ক্ষমতায় আসবার জন্য এবং আপনাদেরকে সরাবার জন্য স্বপ্ন দেখছে। সেখানে আপনাদের কি করতে পেরেছে বা এই সরকার কি করতে পেরেছে? ছোট্ট আমরা করে দিলে আগেই বলেছি যে বর্তমান যে সরকার, এই সরকার যে কায়দায় আসছে বা যে প্রক্রিয়ায় গঠন হয়েছে, আসলে এটা জনগণের প্রত্যাশিত প্রক্রিয়া ছিল না। আমরা তো আসলে কোনো অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই, আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী জাতীয় সরকার। কিন্তু যাই হোক, বিভিন্ন মেকানিজমে, বিভিন্ন কারণে হয়তো তারা সেই বিপ্লবী জাতীয় সরকার গঠন না করে এরকম একটা আজগবি সরকার আমাদের সামনে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে, এই সরকারের যথেষ্ট দুর্বলতা আছে, ত্রুটি আছে। তারপরেও এটা বলতে হয়, এই সরকারের প্রধান যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, প্রতিষ্ঠিত এবং একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব। তার কারণে আজকে বাংলাদেশ এখন পর্যন্ত স্টাবল। আপনি কি মনে করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আজকে এই সরকার প্রধানের চেয়ারে অন্য কোনো ব্যক্তি থাকলে আজকের এই বাংলাদেশ কোথায় থাকতো? আমি তো মনে করি আজকের এই বাংলাদেশ হয়তো বা মায়ানমারের মতো পরিস্থিতি আমাদের হইতো। হুম। হয়তো এখানে গৃহযুদ্ধ লেগে যেত, অথবা থার্ড কোনো শক্তি এসে আমাদের উপরে আবার জুলুম নির্যাতন চালিয়ে এখানে একটি এরকম স্বৈর শাসন প্রতিষ্ঠা করতো। তো সেই জায়গায় আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, হি ইজ পারফেক্ট ফর বাংলাদেশ। তার জন্য আমরা গর্বিত, তাকে আমাদের দরকার। এখন প্রশ্নটি আসলে সেই জায়গায় নয়, প্রশ্নটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যারা আছে এদেরকে নিয়ে আমাদের আপত্তি, এদেরকে নিয়ে জনগণের মেইন যে কমপ্লেইন। এই উপদেষ্টা পরিষদের অধিকাংশ যারা আছে তারা একবারই আনারি, অনভিজ্ঞ। রাষ্ট্র পরিচালনায় যে ধরনের দক্ষতা অভিজ্ঞতা দরকার তার ছিটে ফোঁটাও এদের মধ্যে নেই। আমরা এই জন্য বারবার বলে আসছি, এখনো বলছি, আমাদের পরিষ্কার দাবি গণ অধিকারের, যে এই সরকারকে পুনর্গঠন করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। কারণ জাতীয় সরকারে রূপান্তর না করলে এই সরকার ফাংশন করতে পারবে না। এবং এরা যে সংস্কারের কথা বলছি, এই সংস্কারও হবে না। এখন আমাদের প্রশ্ন, এই জাতীয় সরকার করতে কারা বাধা দিচ্ছে? কারা জাতীয় সরকার চায় না? তাদেরকে জনগণের সামনে নিয়ে আসতে হবে, কেন তারা জাতীয় সরকার চায় না? এই জাতীয় সরকার না করার পিছনে তাদের লজিক কি, কারণটা কি? এটা অবশ্যই দরকার। আমরা সংস্কার চাই, নির্বাচনও চাই, এবং যে সকল প্রয়োজনীয় সংস্কার অতীব জরুরি সেগুলো অবশ্যই করতে হবে। তা না হলে এই যে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, এদের রক্তের সাথে বেইমানি করা হবে। আজকে দেখেন, 1971 সালে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, দেশকে স্বাধীন করেছেন। তার ফলশ্রুতিতে আমরা কি দেশ পেয়েছি? কাঙ্ক্ষিত দেশ পাই নাই। 90 সালে এসে আরেকটি লড়াই করতে হলো, এই 90 সালে জি। এসে অসংখ্য মানুষ জীবন দিলেন। আরেকটি বড় ধরনের যুদ্ধ করতে হলো আমাদের, বলতে গেলে স্বৈরাচার এরশাদকে আমরা হটালাম। তারপরে জি। জনগণের প্রত্যাশা ছিল আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো, পাই পাই নাই। আবার 24 সালে এসে আরেকটি লড়াই করতে হলো, অসংখ্য মানুষকে জীবন দিতে হলো। এখন কি আপনি সারা জীবন ভাই জীবন দিতেই থাকবেন, মরতেই থাকবেন, রক্ত ঝরাতেই থাকবেন? এটা তো হতে পারে না, এটা হুম। হতে পারে না। এই জন্যই আমরা বলেছি, কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার শেষ করে এই সরকার যাতে নির্বাচনের দিকে এগিয়ে যায় এবং একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। এখন সমস্যাটি হচ্ছে, এই যে সংস্কার, এই সংস্কার এই সরকার করতে পারবে না। এই সংস্কার করতে গেলেই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। কারণ এই সরকারের যে বর্তমান স্টামিনা কিংবা স্পিরিট, যে শক্তিমত্তা, যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি দিয়ে এই সংস্কার কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা বারবার বলে আসছি, এখনো বলছি, এই সরকার যদি জাতীয় সরকার অনতিবিলম্বে কিন্তু এটা বিএনপি পুনর্গঠন চাচ্ছে, না করে। বিএনপি চাচ্ছে নির্বাচন। আপনি কি নির্বাচনের পরে যে জাতীয় সরকার আমরা সে নির্বাচন চাই, হ্যাঁ, তবে তার আগে সংস্কার চাই। সংস্কার করে নির্বাচন, এবং সেই সংস্কার করার জন্য এই সরকারকে চাচ্ছেন জাতীয় সরকারের সরকারে অধীনে সরকার? রূপান্তর করতে হবে। কারণ আচ্ছা। জাতীয় সরকার ছাড়া সংস্কার হবে না। আপনি দেখেন, আজকে 20 কোটি জনগণ বাংলাদেশী, এই 20 কোটি জনগণকে পরিচালনার জন্য 21 জন উপদেষ্টা পরিষদ, এই 21 জন ব্যক্তি, তার উপরে আবার 95% উপদেষ্টার রাষ্ট্র পরিচালনার ন্যূনতম অভিজ্ঞতা নেই। তাহলে এদেরকে দিয়ে আমরা কি সংস্কার আশা করতে পারি? এই জন্য আমরা বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করে এই উপদেষ্টা পরিষদ 50 সদস্য উন্নীত করতে হবে, এটাকে জাতীয় সরকারে রূপান্তর করতে হবে। জাতীয় সরকারে রূপান্তর করেই আমরা যে প্রয়োজনীয় সংস্কার প্রত্যাশা করছি, জনগণ যে প্রয়োজনীয় সংস্কার চাই, সেই সংস্কারগুলো করেই তারা নির্বাচনের দিকে এগিয়ে যাবে। ওকে। দুটাই দরকার।
আমাদের সংস্কারও দরকার, নির্বাচনও দরকার, অন্যথায় এই বাংলাদেশ তবে আবার আপনি আপনি আজকে বলতে দেখেন চাচ্ছেন সংস্কার কারাগারে বসে আগে তারা যান, ষড়যন্ত্র করছে। মানে এই যে কারাগারে বসে, সাগর ভাই 30 সেকেন্ড, কারাগারে বসে তারা ষড়যন্ত্র করছে। পলক কারাগার থেকে চিরকুট পাঠিয়েছে। সালমান এফ রহমান কারাগার থেকে তার নেতাকর্মীদের ডাইরেকশন দিচ্ছেন বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য। তাহলে বুঝতে হবে এই কারাগার পুলিশ বাহিনীর মধ্যে এখনো হাসিনার দোসররা বসা। তাদের প্রত্যক্ষ মদত ছাড়া, যোগ সাজস ছাড়া কারাগারে বসে কোনো আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর এরকম ষড়যন্ত্র করতে পারে না। সেই জায়গা থেকে আমাদের বলতে হয়, এই যে আওয়ামী দোসররা পুলিশ বাহিনী প্রশাসন সব জায়গায় বসা, এদেরকে যদি আপনি না হটাতে পারেন তাহলে আপনি কিসের বাংলাদেশ বিনির্মাণ করবেন? হ্যাঁ, নির্বাচন, নির্বাচন এর আগে 12টি হয়েছে, 12বার নির্বাচন বাংলাদেশে খাতা কলমে হয়েছে। আবার কি পেয়েছি? আজকে বাংলাদেশ কোথায়? এই বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যেতে পেরেছি আমরা? হুম, আমরা তুলনা করি এই সেই। অথচ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া কোথায় তারা? একই সময় আমরা স্বাধীন হয়েছিলাম, তারা আজকে কোথায় আর বাংলাদেশ কোথায়? এই জন্যই আমরা বলেছি নির্বাচন নির্বাচন করলেই হবে না, একই সাথে বলতে হবে সংস্কার প্লাস নির্বাচন, দুটাই দরকার। আর এই দুটার কম্বিনেশনে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এই মুহূর্তে একটি জাতীয় সরকার গঠন করতে হবে, অন্যথায় সেই সংস্কার সম্ভব নয়। হচ্ছে যে এই মাত্র একদম পরিষ্কার খবর, বক্তব্য। এই মাত্র তা না যে হলে ওই খবর, কারাগারে বসে হাসিনার দোসররা ষড়যন্ত্র করবে, আর শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র অব্যাহত রাখবে ফেব্রুয়ারিতে এই ফেব্রুয়ারিতে বাংলাদেশকে তারা বিরোধী অবরোধ করবে। ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে। এটা একটু আগের খবর। হ্যাঁ, তার তাদের মানে এসব অবরোধ বলেন ইয়া বলেন জনগণ কোনোভাবেই সফল হতে দেবে না এবং মাঠেও নামতে দেবে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে তারা দুঃসাহসটা দেখাচ্ছেন, এই দুঃসাহস দেখানোর পিছনে কারা কারা জড়িত? কাদের ইন্ধনে তারা এই সাহস পাচ্ছেন? আজকে আওয়ামী লীগের প্রায় 650 খুনি ডাকাত ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন, তারা আজকে পালিয়ে গেছে। কথাই আছে আমরা জানি না তারা কিভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেন, তাদেরকে কারা সেফ এক্সিট দিল, এগুলো খুঁজে বের করতে হবে। অনেক আওয়ামী লীগ নেতা সেফলি আমাদের বর্ডার পার হচ্ছেন, তারা জি, কার নির্দেশে কাদের যোগ সাজসে জি, পার হচ্ছেন, এই তবে বিষয়গুলো আমাদের প্রশ্ন তো সামনে নিয়ে রয়ে আসতে হবে। গেছে যারা কারাগারে অপরাধী, বসে আওয়ামী যারা সন্ত্রাসীরা অপরাধী, প্রশ্ন দেশকে তো রয়ে গেছে যারা অস্থিতিশীল করার জন্য, অপরাধী আওয়ামী বেকায়দায় ফেলার লীগের, জন্য তাদেরকে ষড়যন্ত্র তাদের অব্যাহত বিচার থাকে। করতেই হবে, তাদের বিচার করবেন, সেটা স্বাভাবিক, বিচারের প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার হবে, সেটা স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ সংগঠনের অনেক নিরপরাধ রয়েছে যারা শুধুমাত্র সমর্থক বা ভোটার, শুধুমাত্র সাধারণ সদস্য হিসেবে যারা রয়েছে, তারা রাজনীতি তো আহ করবে কিনা তাদের ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? তারা তো অবশ্যই দেশের নাগরিক, তাদের রাজনৈতিক অধিকারও আছে, তাদের ভবিষ্যৎ কি সে নিয়েও আমরা তো প্রশ্ন করেই যাব। সে জায়গাতে আমরা হয়তো আহ অন্য সময় সে আলোচনাও করবো। মাহমুদুর রহমান মাহমুদ, আপনার কাছে থেকে শুনতে চাই, আপনি, আপনাদেরকেও অভিযুক্ত করেছে সরাসরি ফারুক হাসান, আপনারও বিচার হওয়া উচিত, জাতীয় পার্টির বিচার হওয়া উচিত, পরেশ ভাসানী বিচার হওয়া উচিত, আপনার আপনার দলগুলোর বিচার হওয়া উচিত। আমি যে ব্যক্তির কথা বলি নাই শিবন ভাই, আমি বলেছি যারা ফ্যাসিবাদের দোষর তাদের ব্যক্তিগত- বিচার করা। জি, ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান। মানে এই দুজনকে কি দোষর হিসেবে দেখেন কিনা আপনি, আমি জিজ্ঞাসা করতে চাই। অফকোর্স যারা জাতীয় পার্টি করেছে তাহলে তারা তো ঠিকই অবশ্যই আছে, দোষী। তাহলে ঠিকই আছে, আপনি তাদেরও বিচার চাচ্ছেন।